Okay, Assalamu alaikum. And thank you very much, Rashid sir, for the kind introduction, and thanks to the Materials Advantage program or the students for inviting me and the opportunity to share my experience. আমার নাম উসামা। আমি রিসেন্টলি এমআইটি থেকে ব্যাক করেছি পিএইচডি করে। তো মূলত আমি আমার এমআইটি টাইম কিভাবে গেলাম বা ওখানে কি ডিফারেন্ট লেগেছে বা কি জিনিস আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, লেসেন্সটা কি, সেগুলোতে মোটামুটি ফোকাস করব। কোনো একটা জিনিসের উপরে শর্ট টাইম, সো খুব ডিটেল যাওয়া যাবে না যে হাউ টু গেট ইনটু আ টপ স্কুল বা কীভাবে রিসার্চ করতে হয়, এই ধরনের কোনো জিনিস আসলে হয়তো ইনাফ টাইম থাকবে না, বাট সব কিছুর একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। এখানে কি সবাই ফোর্থ ইয়ার নাকি মিক্সড? ও আচ্ছা, ফোর্থ ইয়ারে কতজন? লাইক 1/4 ফার্স্ট ইয়ার থেকে ভালো। ওকে, সো গুড মিক্স অফ ফার্স্ট ইয়ার ফোর্থ ইয়ার, সো হোপফুলি সবার জন্য কিছু না কিছু ইউজফুল অ্যাডভাইস থাকবে। আচ্ছা, এই রেফারেন্সটা কয়জন ধরতে পারছে? দেয়ার অ্যান্ড ব্যাক এগেন, কেউ কি এই রেফারেন্সটা রেকগনাইজ করতেছে? এটা ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এমনি। বাট আই মিন একটা কালচারাল মানে একটা কিছুর একটা রেফারেন্স আছে। ইয়েস ইয়েস ইয়েস, ইটস লর্ড অফ দ্য রিংস এর প্রিকুয়েল বলা হয়, জে.আর.আর. টলকিনের ওয়ান অফ দ্য মোর ফেমাস বুকস, দ্য হবিট। ওটার অন্যতম আরেকটা নাম হচ্ছে দেয়ার অ্যান্ড ব্যাক এগেন। সো যেহেতু আমি বুয়েট থেকে এমআইটিতে যে আবার ব্যাক করছি, ভাবলাম ইটস এন ইন্টারেস্টিং টাইম। এনিওয়ে, নট ইম্পর্টেন্ট, জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। সো আজকে কি নিয়ে কথা বলবো, মোটামুটি আউটলাইন। প্রথমে একটু বলবো যে হোয়াট ইজ এ পিএইচডি রিয়েলি, হোয়াট ইজ এ পিএইচডি ইন মাই ওপিনিয়ন অর হোয়াট এক্সপার্টস থিঙ্ক, অ্যান্ড দেন টাচ করবো যে কিভাবে টপ স্কুলে যাওয়া যায় বা কিভাবে গ্র্যাড স্কুলে যাওয়া যায়, হোয়াট ইজ দ্য প্রসেস, কোন কোন জিনিস ইম্পর্টেন্ট। দেন উইল টাচ আপন গ্র্যাড স্কুলে যে ইউজুয়ালি কী কী ধরনের প্রবলেম ফেস করা যায় বা কী কী ধরনের প্রবলেম ফেস করতে হয় বা আমার স্পেসিফিক্যালি কী কী ধরনের চ্যালেঞ্জেস ছিল সেটা নিয়ে একটু আলাপ করবো। অ্যান্ড দেন ফাইনালি যেহেতু চলে আসছি, সো সাথে কিছু লেসেন্স অ্যাডভাইস নিয়ে আসছি, সো সেটা কিছুটা ডিস্টিল ডাউন করে দেওয়ার ট্রাই করবো। ওকে, সো কিছুটা অলরেডি বলা হয়েছে। আমার ফ্যামিলি চিটাগং থেকে, যদিও সবসময় ঢাকাতেই ছিলাম, সো চাটগাঁয়া পারি না আসলে, বুঝি কিন্তু বলতে পারি না। 07 এসএসসি, এইচএসসি 2009, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তখন রাইফেলস পাবলিক হিসেবে পরিচিত ছিল। ক্লাস শুরু হয় বুয়েটে মে 2010। ওয়াই এমএমই? গুড কোয়েশ্চেন। অনেকেই এই প্রশ্নটা করে, আর আমি শিওর যে তোমাদের এই প্রশ্নটা হয়তো ফেস করতে হয়েছে বা এখনও হয় যে এমএমই কি, কেন এটা কেন করতেছো। তো আমার কথাটা যদি বলি, এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, ওটা আমি খুব ডিটেলে যাব না, বাট I was very close to not selecting এমএমই। মানে র্যাঙ্কিং যে দিতে হয়, তোমরা তো জানো এই প্রসেসটা, যে মেরিট লিস্টে আসার পর। সো মেরিট লিস্ট অনুযায়ী আমি হয়তো মানে খুব সামনের দিকে ছিলাম না, কোনো করতে চাচ্ছি না, বাট হয়তো সিভিল বা অন্য কোনো ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল পাইতাম না, বাট সিভিল বা অন্য কোনো ডিপার্টমেন্ট এমএমই ছাড়া হয়তো পাইতাম, যেটা মেবি অনেকেই হয়তো এটা চুজ করতো। বাট আমি এমএমই চুজ করি বিভিন্ন কারণের মধ্যে। একটা কারণ ছিল যে আমার মামা, উনি প্রফেসর, বুয়েটের এক্স প্রফেসর, এখন ইউআইইউতে আছেন। উনি অ্যাকচুয়ালি খুব ভালো একটা আমাকে অ্যাডভাইস দিয়েছিল যে তুমি যদি, আই ওয়াজ কনফিউজড, বুয়েটে একটু পিছের দিকে ছিল, আবার ডিইউতে একটু সামনের দিকে ছিল। সো ডিইউতে মোটামুটি যে কোনো কিছু পাইতাম। সো আই ওয়াজ কনফিউজ যে ওইখানে অ্যাপ্লাইড ফিজিক্স পড়বো কিনা নাকি এখানে বুয়েটে পড়বো। তো উনি তখন আমাকে অ্যাডভাইস দেয় যে দেখো, তুমি যদি, আমি বলছি তুমি অ্যাপ্লাইড ফিজিক্স পড়তে চাও কেন? আমি বলছি আমার ফিজিক্স পড়তে ভালো লাগে, আমি ওই কলেজে থাকতেও ফিজিক্স এনজয় করতাম, নিজে নিজে অনেক কিছু পড়তাম এক্সট্রা সিলেবাসের বাইরে। উনি বলছে তুমি যদি ফিজিক্স পছন্দ করো, মেটালার্জি একটা সাবজেক্ট আছে, তুমি ওটা পড়তে পারো, কারণ ওখানে এরকম অনেক ফিজিক্স থাকবে বা সায়েন্স থাকবে যেটা হয়তো তোমার ভালো লাগবে। এর আগে আসলে আমি এমএমইর কথা জানতাম না। সো দ্যাট ওয়াজ আ ভেরি ক্রুশাল পয়েন্ট বলতে পারো, যেটা আমাকে আর কি এমএমই চুজ করতে হেল্প করে। অ্যান্ড তারপরে তো এমএমইতে ঢুকি, অ্যান্ড আল্লাহর রহমতে আজকে এখানে টিচার। অন্য কোথাও গেলে হয়তো আমি মানে টিচার হইতাম না, লাইফ উড হ্যাভ বিন ভেরি ডিফারেন্ট। সো আই থিঙ্ক ইট ওয়াজ আ গুড ডিসিশন।
আচ্ছা, স্যার অলরেডি বললো আমি লেকচারার হিসেবে জয়েন করি 2015 শেষের দিকে। গ্র্যাজুয়েট থিসিস করছিলাম শরীফ স্যারের সাথে, মাস্টার্স থিসিস করছিলাম বজলুর স্যারের সাথে। অ্যাপ্লাইড ফর গ্র্যাড স্কুল ইন 2017 অ্যান্ড ফল 2018 ফল থেকে আমি এমআইটিতে আর কি শুরু করি, ডিপার্টমেন্ট অফ মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পিএইচডি ইন ডিপার্টমেন্ট অফ মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সো ওই দিকে যাওয়ার আগে একটু যদি আমরা আসি যে হোয়াট ইজ এ পিএইচডি। পিএইচডি মানে ডক্টর অফ ফিলসফি। ডক্টর অফ ফিলসফি কেন? মানে যারা এমনি ডক্টর, লাইক অ্যাকচুয়াল ডক্টরস, আমরা তো ফেক ডক্টর। অ্যাকচুয়াল ডক্টর ইজ লাইক ডক্টর অফ মেডিসিন, সো তারা ওইটা প্র্যাকটিস করতেছে, রাইট? ক্লিনিক্যাল প্র্যাকটিস করতেছে বা মানুষের রোগ সারাচ্ছে। সো মেডিসিন মেক সেন্স, ডক্টর অফ মেডিসিন। কিন্তু আমরা ডক্টর অফ ফিলসফি কেন? তো এইটার রুট আসলে একটু মানে অনেক আগে থেকেই আসতেছে। ফিলসফি ওয়ার্ডটার গ্রিক অরিজিন, যেটার নাম মিনিং হচ্ছে লাভ অফ উইজডম। সো বেসিক্যালি যেখান থেকে আসছে যে ডক্টর অফ ফিলসফি হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে যারা বেসিক নলেজ নিয়ে কাজ করে, সেই সময়কার ফিলসফি বলো, ফিজিক্স বলো, বায়োলজি বলো, সবই আসলে ফিলসফির অংশ ছিল। সো দ্যাট নেম স্টাক, যে ডক্টর অফ ফিলসফি। অ্যান্ড দেন আলটিমেটলি যেটা হয়ে গেছে যে রিসার্চ ইন্টেন্সিভ একটা ডিগ্রি, যেখানে তোমাকে অরিজিনাল রিসার্চ করতে হবে, অর্থাৎ এমন কোনো একটা জিনিস করতে হবে যেটা আগে করা হয়নি। ইউর ক্রিয়েটিং নিউ নলেজ, ইউর ক্রিয়েটিং নিউ উইজডম আইডিয়ালি। সো সেজন্য এই ডিগ্রিটাকে বলা হচ্ছে যে ডক্টর অফ ফিলসফি। সেটা দেন ডক্টর অফ ফিলসফি ইন ফিজিক্স অথবা ডক্টর অফ ফিলসফি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই ডায়াগ্রামটা আমার খুব ভালো লাগছে, এটা আমি বানাই নাই, এটা এখান থেকে আসে। সো এইভাবে চিন্তা করা যায় পিএইচডিটা যে আচ্ছা, আমার মাইকটা কি সামনে এরকম ধরবো না, মানে শোনা যাচ্ছে পিছে? ওকে, সো দিস ইজ ফাইন। সো মনে করো একটা ভেন ডায়াগ্রাম, দিস হোল সার্কেল রিপ্রেজেন্টস অল অফ হিউম্যানিটিজ নলেজ। সকল নলেজ আমরা ধরলাম এই সার্কেলের মধ্যে আছে। আমরা যখন স্কুল শেষ করি, এলিমেন্টারি স্কুল, তখন হয়তো আমরা এতটুকু জানলাম, খুব টাইনি একটা পোর্শন, সব কিছু নিয়েই একটু সর্ট অফ ওয়েল রাউন্ডেড নলেজ দেওয়ার ট্রাই করা হয়। হাই স্কুলে গেলে আমরা আর একটু মোর জিনিসপত্র জানলাম, সব কিছু নিয়েই। ব্যাচেলার্স ডিগ্রিতে আমরা আরও জিনিস জানি, বাট অলসো একটা স্পেশালাইজেশন হয়, রাইট? আমাদের ইঞ্জিনিয়ারিং হয় বা ফিজিক্স বা সামথিং, সো একটা স্পেশালাইজেশন আছে, একটা দিকে আমরা বেশি যাচ্ছি। মাস্টার্স ডিগ্রি ওই স্পেশালাইজেশনটাকে আরও সামনের দিকে নিয়ে যাচ্ছে। এক্সকিউজ মি। Then when you're reviewing the literature, existing papers পড়ে for your PhD, যেটা হবে তুমি একদম forefront of human knowledge চলে যাবে, যে লেটেস্ট কি কাজ হয়েছে এই জিনিসটা নিয়ে। You're right at that boundary of human knowledge. Basically ওই জায়গাতে যাবা। Then you focus on that spot and you try really hard for a few years, and then hopefully ওখানে একটা dent হবে। You created that new space, you created that new knowledge, and সেটাই হচ্ছে তোমার PhD, ওই dent in the human knowledge. So I think that's a very nice way to think about it. আচ্ছা, so গেল what is a PhD? Basically PhD তে original research করতে হবে, and it teaches you to think critically. So একটা undergrad বা even masters versus the PhD, usually one of the biggest differences হচ্ছে critical thinking, সব কিছু এনকম্পাস করে ক্রিটিক্যাল একটা প্রবলেমকে দেখা। এই জায়গাটায় দেখা যায় যে সবচেয়ে বড় গ্যাপটা থাকে, বা পিএইচডি হোল্ডারদের এখানে অ্যাডভান্টেজটা সবচেয়ে বেশি ওভার ফ্রেশ গ্র্যাজুয়েটস, বিকজ তারা নতুন নতুন জিনিস নিয়ে ফেস করে প্রবলেমটা সলভ করতে হয়, মানে ক্রিয়েটিভলি অ্যান্ড নিজের তাগিদে, বিকজ ওইটার অ্যান্সারটা আসলে এক্সিস্ট করে না। সো ওই ক্রিটিক্যাল থিঙ্কিংটা স্কিলটা তাদের অনেক বেশি। অ্যান্ড আরও ডিস্টিল ডাউন করলে ইউর বেসিক্যালি লার্নিং হাউ টু লার্ন, যে কীভাবে তুমি একটা নতুন একটা জিনিস আয়ত্ত করবা, কীভাবে শিখবা, সেইটার হোয়াট ইজ দ্যাট প্রসেস, যে পেপার পড়বা নাকি রিভিউ আর্টিকেলস পড়বা, কীভাবে বুঝবা যে কোনটা গুড সোর্স কোনটা ব্যাড সোর্স, অল অফ দোজ মিলাই তুমি ইউর বেসিক্যালি লার্নিং হাউ টু লার্ন অর লার্নিং হাউ টু ক্রিয়েট নিউ নলেজ। আচ্ছা, সো এখন একটু ওভারভিউ যে গ্র্যাড স্কুলে ঢুকা, কোন ইম্পর্টেন্ট, মানে কোন অ্যাসপেক্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমাদের কি ধারণা? যে একটা গ্র্যাড স্কুলে যখন ঢুকতেছি, অ্যাপ্লাই করতেছি, একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, তার প্রোফাইলে অনেক কিছু থাকে, একটা সিভিতে তার অনেকগুলো অ্যাসপেক্টস আছে। কয়েকটা জিনিসের নাম বলো যে কোনটা মনে হয় ইম্পর্টেন্ট। এনিওয়ান? জাস্ট বলো, দাঁড়াইতে হবে না, হাত তুলতে হবে না, জাস্ট
CGPA grades, yeah. So that's very important. Grade CGPA কেমন করছো আন্ডারগ্রেডে, HSC তে কেমন করছো ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এটা একটা মানে তুমি যখন লেটেস্ট ডিগ্রি যেটা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এর আগে কি করছো ওটা অত ইম্পর্টেন্ট না। ওকে, সো গ্রেড CGPA ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আর স্টেটমেন্ট অফ পারপাস LOR, ইয়েস। আর রিসার্চ পাবলিকেশন, রাইট, রিসার্চ আছে, পাবলিকেশন থাকতে পারে নাও থাকতে পারে, থাকলে খুব ভালো। বাট এনি টাইপ অফ রিসার্চ অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে সেটা বিগ অ্যাডভান্টেজ। রেকমেন্ডেশন লেটার, ইট হ্যাজ টু বি গুড। রেকমেন্ডেশন লেটার হলেই হবে না, ভালো জায়গায় যেতে হলে রেকমেন্ডেশন লেটার ভালো হতে হবে। এরকম জাস্ট যে হ্যাঁ ও আমার ছাত্র ছিল, অত সালে পাস করছে, হি ইজ এ গুড বয়, নো, হবে না। ইট হ্যাজ টু বি থরো। যত ডিটেইলড হবে, ইউজুয়ালি বলা হয় যে আইডিয়াল সাইজ হচ্ছে লাইক মেবি 2 পেজ থেকে 3 পেজ, মানে ডিটেইলড হবে। LOR এর কাজ হচ্ছে তুমি যেটা বলতেছো SOP-তে আরেকটা কম্পোনেন্ট যেটা বলা হয়েছে স্টেটমেন্ট অফ পারপাস, হচ্ছে তোমার নিজের একটা এসে বা একটা নিজের একটা স্টেটমেন্ট যে তুমি কেন PhD করতে চাও, কিসে ইন্টারেস্টেড, কি তোমাকে মোটিভেট করে, তোমার কি অ্যাচিভমেন্টস আছে, বা তোমার কি দেখে আমার মনে করা উচিত যে তুমি ভালো PhD রিসার্চার হবে। সেটা হচ্ছে তোমার কথা, স্টেটমেন্ট অফ পারপাস। তোমার কথা তো খামোখা কেউ বিশ্বাস করবে না। LOR হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমার ক্লেইমগুলা ক্রিডেন্স পাবে, ক্লেইমগুলোর একটা ওয়েট আসবে, যে তোমার প্রফেসর যার সাথে কাজ করছে সে বলবে যে হ্যাঁ ও খুবই মোটিভেটেড ছিল, ওর ওয়ার্ক এথিক খুবই ভালো, ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, বা খুবই ট্যালেন্টেড, ইত্যাদি ইত্যাদি যখন বলবে, আর ওইটা যখন তোমার গ্রেডে শো আপ করবে, তোমার পাবলিকেশন বা রিসার্চে শো আপ করবে, তখন জিনিসটা সলিড হচ্ছে। সো LOR অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। SOPও ইম্পর্টেন্ট, LOR আমি বলবো অনেক সময় SOP থেকে বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি যদি তোমার, আমাদের ক্ষেত্রে হয়তো এটা পাওয়াটা একটু কঠিন, বাট বাইরের দেশে যদি কেউ একটু নাম করা প্রফেসরের কারোর সাথে যদি কাজ করে থাকে, ওরকম কারো থেকে যদি রেকমেন্ডেশন নিতে পারে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সেটা অন্য দিকের গ্যাপ হয়তো মানে এক্সিড করে যেতে পারে, যেহেতু নাম করা কারো থেকে তোমার একটা রেকমেন্ডেশন আসতেছে। আগে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, লাইক আইনস্টাইন কাউকে রেকমেন্ডেশন দিছে মানে ইটস লাইক ওয়াও। আমাদের সত্যেন্দ্রনাথ বসুকে সম্ভবত আইনস্টাইন কিছু একটাতে রেকমেন্ডেশন দিছিল। সো ইয়া, তারা অন্য লেভেলের মানুষজন। বাট দোজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। কোনো একটা মিসিং লাগতেছে যেটা হয়তো আমরা অনেক শুনি, বা অনেকে অনেক কিছু অনেক টাইম অনেক সময় স্পেন্ড করা হয়। GRE, ইয়েস, GRE বা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট আমি এখানে রাখি নাই, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে GRE হচ্ছে ইটস লাইক আ কাট অফ স্কোর। জেনারেলি একটা কাট অফ, মানে তুমি একটা সার্টেন অ্যামাউন্টের বেশি যদি পাও ওটা খুব একটা আর ম্যাটার করে না। তুমি যদি খুব কম পাও তাহলে ওটা শো করে যে তোমার একটা ল্যাকিং আছে, বাট যদি খুব বেশি পাও বা ভালো হয়, ওটা খুব বেশি ডিফারেন্স হয় না, তখন ওইগুলা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। হ্যাঁ, মানে আমার যেরকম কলিগস ছিল MIT-তে বা যারা পড়তেছে, অনেকে আছে যদি GRE-তে কত পেয়েছে মনেও নাই, মানে রিকোয়ারমেন্ট ছিল, তারা হয়তো একটা সেন্টারে হঠাৎ করে একদিন গেছে, একদিন পরে যে পরীক্ষাটা দিছে চলে আসছে, কত পাইছে মনেও নাই। কিন্তু আমরা কিন্তু এটার পিছনে অনেক এফোর্ট স্পেন্ড করি। এটার কারণ আছে যে ইংলিশটা আমাদের জন্য বেশ ডিফিকাল্ট হয়ে যায়। ইউজুয়ালি আমরা কোয়ান্ট পার্টটাতে অত একটা স্ট্রাগল করি না। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক সময় GRE মানে যারা হয়তো অতটা ফ্যামিলিয়ার না, তাদের কাছে মনে হয় যে GRE কেউ 330 পাইলেই মানে ও মাই গড, সে মানে সব জায়গায় আইভি লিগে চলে যাবে। বাট রিয়ালিটি ইজ নট লাইক দ্যাট। হোলিস্টিক প্যাকেজ, সব কিছু দেখে তারপর ডিসিশনস নেওয়া হয়। তো বেসিক্যালি মানে অ্যাডমিশনস কমিটি বা প্রফেসর চাচ্ছে একটা ট্যালেন্টেড, সেলফ মোটিভেটেড, ক্রিয়েটিভ অ্যান্ড রেজিলিয়েন্ট রিসার্চার। রেজিলিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ PhD একটা লং টার্ম প্রসেস, 1 বছর 2 বছরের কথা না, 5 বছর 6 বছর এরকম সময় লেগে যায়। সো একটা জিনিসের পিছিয়ে লেগে থাকা, পারসিস্টেন্ট হওয়া, রেজিলিয়েন্ট হওয়া, যে তোমার ফেলিয়ার হবে কিন্তু তুমি স্টিল লেগে থাকবা, এই কোয়ালিটিটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড তারা এইসব জিনিসগুলো দেখতে চায় ফ্রম ইয়োর LOR, ফ্রম ইয়োর রিসার্চ, ফ্রম ইয়োর SOP, এটসেট্রা এটসেট্রা। ওকে, সো এখন গ্র্যাড স্কুলে ঢুকলাম, কি ইয়ে হইতে পারে, বাট হোয়াট ইজ, মনে করো আমার এক্সপিরিয়েন্স থেকে বা মোস্ট পিপল এক্সপিরিয়েন্স থেকে কি জিনিস নতুন লাগতে পারে বা ডিফারেন্ট লাগতে পারে। সো এগুলোকে আমরা বলি কালচার শক, রাইট? কারণ বাংলাদেশে আমরা একভাবে বড় হয়েছি, এক রকমের সোসাইটি, ওইখানে অনেক ডিফারেন্ট। আমি US পার্সপেক্টিভ বলতেছি অবভিয়াসলি, কারণ আমি তো আর অন্য কোথাও যাই নাই। সো ওই অ্যাসপেক্টে কালচার শকটা অনেক ক্ষেত্রেই মানে শকিং, এই জন্যই কালচার শক বলা হয়।
সো আমি এটাকে ভাগ করতে পারি একাডেমিক কালচার শক, যেটা একাডেমিক সেটিংয়ে হচ্ছে, দেন নন একাডেমিক আছে। একাডেমিক কালচার শকে কি আছে, খুব কমন যেটা, এটাকে বলা হয় ইম্পস্টার সিনড্রোম। আচ্ছা, ইম্পস্টার সিনড্রোম আবার কি? ইম্পস্টার সিনড্রোম, ইম্পস্টার মানে হচ্ছে এমন, মানে ইটস লাইক এ স্পাই অর সামথিং, যে হয়তো একটা গ্রুপ অফ পিপল আছে, সবাই হয়তো প্রফেসর, ওখানে একটা মানুষ আসছে, সে আসলে কিছুই না, কিন্তু সে ফেক করতেছে যে আমিও প্রফেসর, মানে সে আসলে ইম্পস্টার, হি ডাজন্ট বিলং দেয়ার, হি অর শি ডাজন্ট বিলং দেয়ার। সো ইম্পস্টার সিনড্রোম হচ্ছে এইটাই, যে তুমি স্টুডেন্ট হয়ে ওখানে যে আশেপাশে মানুষজনকে দেখে মনে হবে যে না, অ্যাডমিশনস কমিটি একটা ভুল করছে, আমি আসলে এখানে আই ডোন্ট ডিজার্ভ টু বি হিয়ার, ওরা নিশ্চয়ই একটা ভুল করছে, কারণ আশেপাশে দেখতেছি এরা এত স্মার্ট বা এত কিছু পারে, এত কিছু জানে, আমি তো এত কিছু পারি না। এই জিনিসটা খুব হয়, এটা খুবই কমন, মানে তুমি গুগল সার্চ করলে দেখবে ইটস ভেরি কমন। এন্ড শুধু যে আমাদের মনে করো থার্ড ওয়ার্ল্ড থেকে ফার্স্ট ওয়ার্ল্ডে যে হচ্ছে সেটা না, অন্যদের ক্ষেত্রেও হয়। স্পেশালি তুমি যদি এরকম টপ স্কুল বা এলিট স্কুলে যাও, সেখানে এই ফিলিংটা আরও বেশি হয়, ইম্পস্টার সিনড্রোম। অ্যান্ড টু বি অনেস্ট, কিছু কিছু ক্ষেত্রে টপ স্কুলে কারণ আছে, মানে কিছু কিছু আসলেই রিয়েলি এক্সট্রাঅর্ডিনারি পিপল থাকতে পারে তোমার কোহর্টে। ফর এক্সাম্পল দিস গাই ক্লড শ্যানন, সে একটা এমআইটি স্টুডেন্ট ছিল 1930s। কেউ নাম শুনছো ক্লড শ্যাননের? ওকে বলা হয় ফাদার অফ ইনফরমেশন থিওরি। ফাদার অফ ইনফরমেশন থিওরি কারণ সে 21 বছর থাকতে মাস্টার্স থিসিসে, এমআইটিতে মাস্টার্স করছে, মাস্টার্স থিসিসে সে যেই মানে থিসিসটা যেটা ছিল ওইটা থেকেই বলা হয় যে ইনফরমেশন থিওরির জন্ম। অ্যান্ড ওই থিসিসে ও যেটাকে বলা হয় বুলিয়ান লজিক, অর্থাৎ যে আমরা বাইনারির কথা জানি, রাইট, ওয়ানস অ্যান্ড জিরোস, তো ওয়ানস অ্যান্ড জিরোস কাজে লাগায়, ওটাকে বলা হয় বুলিয়ান লজিক, বুলিয়ান অ্যালজেব্রা কাজে লাগায় যে কোনো ধরনের লজিক্যাল নিউমেরিক্যাল অপারেশন কনস্ট্রাক্ট করা যায় জাস্ট ইউজিং ওয়ানস অ্যান্ড জিরোস অ্যান্ড দেয়ার অ্যালজেব্রা। এই যে এই কনসেপ্টটা যে ওয়ানস অ্যান্ড জিরোস অ্যান্ড এটার অ্যালজেব্রা দিয়ে আমি সব কিছু করতে পারবো, সকল ধরনের ক্যালকুলেশন অ্যান্ড লজিক্যাল স্টেপ, এইটা ও বলছে ওর মাস্টার্স থিসিসে when he was 21. And এটা is like the bedrock of all modern digital technology. মানে অবভিয়াসলি মেটেরিয়াল সাইডে মানে সিলিকন বা এগুলো তো লাগতো, ওগুলো ছাড়াতে হবে না, কিন্তু ওটা কাজ করে কিভাবে? আলটিমেটলি ট্রানজিস্টার্স রিপ্রেজেন্ট ওয়ানস অ্যান্ড জিরোস অন অ্যান্ড অফ, অ্যান্ড সেটা দিয়ে তুমি সব ধরনের ক্যালকুলেশন করতেছো, শুধু বাইনারি না, সব কিছু করতেছো। অ্যাট দ্য হার্ট অফ ইট ইজ দ্যাট ওয়ানস অ্যান্ড জিরোস ইনফরমেশন থিওরি, যেটা ও দিছে। এখন তোমার আশেপাশে যদি এরকম স্টুডেন্ট আসলেই থেকে থাকে, থাকতে পারে, এমআইটি বা এইসব টপ স্কুলে এরকম অনেক আছে, একটু ইম্পস্টার সিনড্রোম হওয়াটা অস্বাভাবিক না। বাট মোস্ট কেসেসে অত এক্সট্রাঅর্ডিনারি হয়তো থাকবে না, বাট যেটা ফিলিংটা হচ্ছে এরকম যে তুমি মনে করতেছো আমি এতটুকু জানি, তুমি ভাবতেছো সবাই অনেক জানে, কিন্তু আসলে সেটা না, আসলে হচ্ছে তুমিও এতটুকু জানো, বাকিরাও তোমার মতোই সমান জানে, বাট ওভারল্যাপটা কম। অ্যান্ড অনেকের সাথে এগুলো ডিফারেন্ট, মানে একজনের সাথে ডিফারেন্ট জিনিস জানে, আরেকজন অন্য ডিফারেন্ট জিনিস জানে। তোমার কাছে মনে হচ্ছে সবাই বুঝি অনেক কিছু জানে, আসলে তোমার মতো ইটস জাস্ট মানে এক একজন এক এক জিনিসে তার হয়তো এক্সপার্টিজ আছে বা মোর ফ্যামিলিয়ারিটি আছে, যার কারণে ইম্পস্টার সিনড্রোমটা হয়। তো এইটা আসলে গেলে একটু হবেই, বাট দেন আস্তে আস্তে থাকতে থাকতে ইউ ফিগার থিংস আউট। পরীক্ষা হবে বা পড়াশোনা করবা, মিশতে যাবে, দেখবা যে আচ্ছা ওইদিকে তো ওর আসলে একটু ল্যাকিং আছে, ওইটা হয়তো আমি পারতেছি বা সামথিং। সো ওইসব যখন হবে দেন ইউ সি যে আচ্ছা মেবি আই অ্যাকচুয়ালি মাইট বিলং হিয়ার। বাট তাও মাঝে মাঝে এটা আসবে, যখন ফেলিয়ার হবে তখন মনে হবে না, অ্যাডমিশনস কমিটি ভুল করছিল। আচ্ছা, আর একটা জিনিস কালচার শক, যেটা যে অনেক কিছু তোমার নিজে করতে হবে, মানে একাডেমিক্যালিও। আমাদের এখানে যেমন একটা বুয়েটের সিস্টেম, সিনিয়র ভাই আছে, চৌথা আছে, এই আছে সেই আছে, এই ধরনের হেল্পগুলো তুমি হয়তো অতটা পাবা না। তোমার বিদেশিদের সাথে কথা বলতে প্রথমে হয়তো একটা কমিউনিকেশন গ্যাপ থাকবে। সো এটা একটা ফ্যাক্টর হয়। স্টাডি থ্রু আউট দ্য সেমেস্টার, এটা আমাদের জন্য কালচার শক, যদিও ইট শুডেন্ট বি। আমরা 4 বছরের বিএসসি ডিগ্রি কমপ্লিট করতেছি বাংলাদেশের নাম্বার 1 ইউনিভার্সিটি থেকে, কিন্তু আমাদের কালচারে কিন্তু সেমেস্টার জুড়ে পড়াশোনার কালচার নাই। আমি নিজেও করতাম না, এমন আমি দাবি করতেছি না যে আমি সারা বছর পড়তাম, আমিও সেই পিএল ফাইটারই ছিলাম, বা পরীক্ষার আগের যে স্ট্রেসটা সেটা আমিও করতাম, হ্যাঁ। বাট ওইখানে ওটা অ্যাকচুয়ালি চলে না, বিকজ তাদের মিড টার্মস থাকে, যেটা লাইক ক্যারিজ এ লট অফ ওয়েট, অ্যান্ড ওইখানে তুমি ইউ জাস্ট ক্যান্ট ডু ইট যে ক্র্যামিং করবো। আর আমি এটা মানে আই ফাউন্ড আউট দ্য হার্ড ওয়ে। সো আমরা দুইটা জিনিস বলবো। একটা হচ্ছে প্রথম আমরা যখন যাই, সো কোয়ালিফিকেশনের জন্য কয়েকটা কোর কোর্সেস থাকে, 4টা কোর কোর্সেস ছিল আমাদের। প্রথম টার্ম ফল 2018 যেটা, সেখানে 2টা ক্লাস, একটা 320 বলতো, একটা বলতো 323,
একটা 323 হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, মানে ইলেকট্রনিক মেটেরিয়ালস, আমরা যে ফিজিক্যাল প্রপার্টিজ অফ মেটেরিয়াল যেটা আমরা পড়ি ওইটার গ্র্যাজুয়েট ভার্সন। আর একটা ছিল থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্সের পরীক্ষাটা মানে হ্যাপেন্স টু বি যে ওইটাই ফার্স্ট আমার এমআইটি লাইফের পরীক্ষা, মানে মিড টার্মের মতো ছিল, যেটা হয়তো কয়েক সপ্তাহ, হয়তো 4-5 সপ্তাহ ক্লাসের পর। ভালো কথা, সেপ্টেম্বরের দিকে মেবি। তো আমি চিন্তা করতেছি, আচ্ছা পরীক্ষা দিছে, তো আমি ভাবতেছি আচ্ছা এইসব যেগুলো শুরু করছে এগুলো তো আমি জানি, মানে বজলু স্যার পড়াইছে থার্মো, A+ পাইছিলাম, তারপর মাস্টার্সে আবার অ্যাডভান্স থার্মোডাইনামিক্স পড়াইছে, ওটাও পড়ছি, ভালোই করছি, খারাপ না। তো থার্মো তো আমি পারি, মানে এটা এত পড়ার কি আছে। দেখা গেল হ্যাপেন্স টু বি যে তখন আমার প্যারেন্টস ভিজিট করতে ছিল, ফার্স্ট টাইম গেল আমেরিকায়। তো তার আগের দিন, যেদিন পরীক্ষা তার আগের দিন আমরা মিউজিয়ামে ঘুরতে গেছি, আমরা প্যারেন্টস সহ বাচ্চা নিয়ে মিউজিয়ামে ঘুরতে গেছি। দিনে যেটা পড়ার কথা ছিল কিছুই পড়ি নাই, আস্তে আস্তে সন্ধ্যা, ভাবছি আচ্ছা রাতে একটু বসবো, ঘন্টা 2-1 দেখে রিভিউ করে একটু পারি সব, কোনো সমস্যা নেই। তারপর বসলাম, বসার পর মনে হলো না একটু তো ঝামেলা লাগতেছে, এগুলোতে আসলে যতটা ভালো পারি ভাবছিলাম অত তো পারি না, এখানে তো ডিফারেন্ট জিনিসপত্র আছে। আর আমাদের যে পড়াইতো অবভিয়াসলি ওখানে ইউজুয়ালি টিচাররা খুবই মানে ওই বিষয়ে এক্সপার্ট হয়, ওর কাজ সবই থার্মোডাইনামিক্স নিয়ে। ফ্রেঞ্চ প্রফেসর, ওর কথা আবার একটু কম বোঝা যায়, মানে একটা অ্যাকসেন্ট আছে, মনে করেন মেটেরিয়ালস, তারপর এন্ট্রপি, এরকম একটা অ্যাকসেন্ট আছে, সব বোঝা যায় না। আবার প্রশ্নও করে, ওটা আমরা পরে বুঝি যে প্রশ্নটাতেও অনেক সময় বোঝা যায় না যে কি চাইলো আসলে, মানে ও আসলে কি জানতে চাচ্ছে আমার থেকে, বোঝাটা মুশকিল। এনিওয়েজ এগুলো পরে ফাইন্ড আউট করছি। তো রাতে দেখলাম যে না, আমার তো অবস্থা আসলে অতটা ভালো না যত ভাবছিলাম, মানে ঘুমাইতেও হবে। তো কোনো মতে কিছু মনে হয় 2টা-3টা পর্যন্ত পড়ছি, তারপর ঘুমাইতে গেলাম। পরের দিন পরীক্ষায় গেলাম, যা হওয়ার তাই হয়েছে, আই ওয়াজ স্মোকড। খুবই খারাপ হয়েছে পরীক্ষা, মানে এত খারাপ পরীক্ষা আমি বুয়েট লাইফে অবভিয়াসলি কখনো দেই নাই, হয়তো স্কুল লাইফে কোনো একটা সময় হইতে পারে যে একটা মানে পরীক্ষা এত খারাপ হয়েছে। সো দ্যাট ওয়াজ লাইক, মানে তখন আমি বুঝছি যে আসলে মানে থ্রু আউট দ্য সেমেস্টার পড়তে হবে, অ্যান্ড কনসেপ্টগুলো অনেক সময় এত অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে যে আমি এখানে 2টা কোর্স পড়ে গেছি, তাও আসলে ইনাফ হচ্ছে না। সিমিলারলি 323 যেটা কোয়ান্টাম মেকানিক্স ইলেকট্রনিক প্রপার্টিজের ছিল, ওইটার ব্যাপারটা ছিল, ওইটার পরীক্ষাগুলো ওয়াজ ভেরি হার্ড। ওইটার কোইন্সিডেন্টালি আমার ফিউচার প্রফেসর যে পরে যাকে নিছি, তখনও ছিল না, বাট সেই নিত, সে আবার মানে ফিজিক্সেই পড়াশোনা করছে, সো ওটাও মানে ওয়াজ ভেরি রিগোরাস। প্রতি সপ্তাহে প্রবলেম সেটস থাকতো, প্রবলেম সেট মানে হচ্ছে হোমওয়ার্ক, যেটা হচ্ছে মানে গ্রেডের সাথে মানে ভালো একটা পোর্শন আছে গ্রেডের। এমনও কিছু কিছু ছিল যে একটা হোমওয়ার্ক মানে একটা সপ্তাহের হোমওয়ার্ক করতে 10-12 ঘন্টা লাগে, মানে এভরি উইকে এরকম আসতেছে। তো প্রতিদিন তুমি 2-3 ঘন্টা করে করতেছো, তাও পুরো সপ্তাহ চলে যাচ্ছে ওই একটা হোমওয়ার্ক করতে, মানে ইট ওয়াজ ভেরি রিগোরাস। তো ওইটা করতেও মানে মোটামুটি খুব কষ্ট হয়েছে। অ্যান্ড পরীক্ষাতেও দেখা যেত যে কি কি প্রশ্ন করে, মানে যাই হোক, পরে ওইটাতে ভালোই গ্রেড পাইছিলাম, কারণ মনে হয় সবারই একই অবস্থা ছিল আর কি। তো ওইটা একদিকে ভালো, বাট তখন ডেফিনেটলি ইট ওয়াজ লাইক কি করতেছি আমি, মানে হাফও অ্যান্সার করতে পারতেছি না। সো এই জিনিসটা একটা কালচার শক হবে যে ওইখানে রিয়েলি স্টাডি থ্রু আউট দ্য সেমেস্টার করতে হবে। কমিউনিকেশন স্টাইল ডিফারেন্ট, ওখানে স্যার ম্যাডাম ইউজুয়ালি বলে না, হ্যাঁ, ওরা ইউজুয়ালি ফার্স্ট নেম বেসিসে হয়। সো আমার প্রফেসর মনে করে জেফরি বিচ, ও সবসময় পরিচয় হলে বলবে হাই আই এম জেফ, মানে ফার্স্ট নেম জেফরি, ওটা শর্ট ফর্ম জেফ। বা আরেকজন ওরকম, মানে সবাই হচ্ছে তুমি প্রফেসর হও স্টুডেন্ট হও সবাই সবার সাথে ফার্স্ট নেম বেসিস। এটার অবভিয়াসলি আমাদের এখানে একটা রেসপেক্টের কালচার আছে রাইট বাংলাদেশে, সেটা ওখানে যে রেসপেক্টটা নাই সেটাও বলবো না, একটু ডিফারেন্ট স্টাইল। সো ওরা ফার্স্ট নেম বেসিসে আসার কারণে অ্যাটলিস্ট আমার যেটা মনে হয় যে আরেকটু ফ্রিলি কমিউনিকেট করা যায়। একটা অনেক সময় একটা ভীতি কাজ করে যে টিচারের সাথে আমরা কিভাবে কমিউনিকেট করবো, প্রশ্ন করলে বিরক্ত হবে কিনা, এই জিনিসগুলো আমি খেয়াল করছি যে ওইখানে কম। আর ওরা প্রচুর প্রশ্ন করে, ক্লাসের মধ্যে প্রশ্ন করে, ক্লাসের বাইরে প্রশ্ন করে, মানে দে ডোন্ট কেয়ার যে ইন্টারাপ্ট করলাম না কি করলাম, ওই প্রশ্ন করার ও প্রশ্ন করে যাচ্ছেন। আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড থিং। অ্যান্ড চ্যালেঞ্জ করা প্রফেসরকে যে না আপনি যেটা লিখছেন আই থিঙ্ক এটা ভুল, এটা তো ওরকম হবে। এটা একাডেমিক ক্লাসের মধ্যেও আবার রিসার্চের ক্ষেত্রেও, দুইটাই। অ্যান্ড ইনফ্যাক্ট রিসার্চের ক্ষেত্রে তোমাকে করতেই হবে, দ্যাটস সামথিং দ্যাট ইউ হ্যাভ টু লার্ন। সো এটা একটা জিনিস, ডিফারেন্ট কমিউনিকেশন স্টাইল। এটা সোর্ট অফ বলছি অলরেডি যে মানে টিচারের সাথে সম্পর্কটা আমাদের এখানে যেরকম ওখানে অতটা ওরকম না, মানে হয়তো টিচারের সামনে পা তুলে বসে আছে, স্ন্যাক্স খাচ্ছে, কফি খাচ্ছে ক্লাসের মধ্যে, মানে ওরা ওগুলা লাইক ম্যাটার করে না। সো এটা আমরা যখন যাই আমাদের কাছে খুবই শকিং লাগে যে এর কি করতেছে আর এরকম বেয়াদব কেন সবাই, বাট আসলে ওরা ওটাতে ইউজ টু। অ্যান্ড লাইক টিচাররাও কিছুই মনে করে না, তুমি খাচ্ছ নাকি কি করতেছো, শুয়ে আছো, কিছু মনে করে না।
আচ্ছা, একাডেমিক কালচার শক, নন একাডেমিক কালচার শকের মধ্যে কি আছে? নন একাডেমিক অবভিয়াসলি সবচেয়ে বড় হচ্ছে তুমি সারা জীবন দেশে ছিলা, অ্যান্ড বাসায় ছিলা, বাবা মার সাথে ছিলা, ভাই বোন ছিল, অনেক বড় ফ্যামিলি, কমিউনিটি, এভরিথিং। সো ইউ মিস অল অফ দোজ, রাইট? ইউ মিস হোম, ইউ মিস ফ্যামিলি। সব কিছু নিজের করতে হবে, বাসা পরিষ্কার থেকে শুরু করে লন্ড্রি, রান্না বান্না সব নিজের করতে হবে। কুকিং নিয়ে অনেকেই ওই যে খাবার প্রথমে খুব খারাপ লাগে ইউজুয়ালি, কারণ আমরা বাংলাদেশে এক ধরনের খাবার খেয়ে ইউজ টু, ওইখানে হয়তো ওরকম খাবার পাওয়াই যায় না, ডিপেন্ডিং অন তুমি কোন জায়গায় যাচ্ছ। বাট মোস্ট কেসেসে বাংলাদেশের মতো কোয়ালিটি নিউ ইয়র্ক আর মেবি আর দুই একটা ছাড়া মানে কোনো জায়গাতে ধারে কাছেও যাবে না। নিউ ইয়র্কে একটু কাছাকাছি আর কি, বাকি জায়গায় হয়তো জাস্ট ওকে। প্রথম দিকে মনে হবে এগুলা কেন খাচ্ছি, এগুলো কি, মানে আমি তো মানে যাই হোক ভালো লাগবে না, খাবার নিয়ে হয়তো একটা স্ট্রাগল থাকবে। সো এগুলো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়। ফুডের ব্যাপারে আমি একটা কথা বলবো যে আমি একটা জিনিস করছিলাম, দেশ থেকে এমন একটা জিনিস নিয়ে গেছিলাম যেটা আমার ফুডের ব্যাপারে খুব হেল্প হয়েছে। তো সবার ক্ষেত্রে পসিবল নাও হইতে পারে, যাদের ক্ষেত্রে পসিবল, আমার একটা ওয়াইফ ছিল নিয়ে গেছি যার ভালো রান্না করতে পারতো ইন এডিশন টু আদার থিংস, বাট ও খুব ভালো রান্না করতে পারতেছে। আমার কখনো রান্না বান্না নিয়ে চিন্তা করতে হয় নাই, আমি ভালোই খাইছি আলহামদুলিল্লাহ। ও রান্না বান্না করতে, আমি বলতাম ঠিক আছে তুমি রান্না করো, আমি বাসা টাসা পরিষ্কার করতেছি। সো ইট রিয়েলি হেল্পস আসলে। ওখানে মানুষ অনেক কম, সো তোমার যদি সাপোর্ট থাকে, স্পাউস থাকে, অনেক সাপোর্ট দেওয়া যায়। সো ওইটা দ্যাট ওয়াজ আ গুড থিং। আচ্ছা, ওয়েদার, হ্যাঁ ওয়েদার, আমি বস্টনে ছিলাম, ওইখানে ইস্ট কোস্টে অনেক ঠান্ডা পড়ে শীতকালে, গরমকালে তো ইটস ফাইন, বাট শীতকালে অনেক ঠান্ডা পড়ে, স্নোয়িং হয়, 0 ডিগ্রি, -5 ডিগ্রি, তারপরে দেখবা কাল বৈশাখীর মতো বাতাস হচ্ছে, ওটাকে বলে হচ্ছে তখন উইন্ড চিল। মানে উইন্ড চিলটা দেখা যাবে -15, ফিলস লাইক -15 ডিগ্রি সেলসিয়াস, এরকম হয় উইন্টারে। তো তখন তুমি বাংলাদেশ থেকে যখন যাবা, ইট উইল ফিল রিয়েলি ডিফিকাল্ট, মানে লিটারালি বাইরে দাঁড়ায় থাকতে কষ্ট হবে। সো তখন হয়তো তোমার এই লোকটার কথা মনে পড়তে পারে, বাট কিছু করার নাই, ইউ হ্যাভ টু গেট ইউজ টু ইট, অ্যান্ড ইউ ডু গেট ইউজ টু ইট। সো প্রথম উইন্টারে তোমার যতটা কষ্ট হবে, সাবসিকুয়েন্টলি মনে হবে যে না অত খারাপ না। দেখা যাবে কয়েকটা দিন তোমার বেশি কষ্ট হচ্ছে, বাকি সময় ইউর লাইক আচ্ছা দিস ইজ ফাইন। সো ইউজ টু হয়ে যাবে। আরেকটা বোনাস বুয়েট স্টুডেন্টদের জন্য, যে তোমার কথা মতো ক্যালেন্ডার চলবে না। এখানে আমরা চাইলাম, আন্দোলন করলাম, গেল পরীক্ষা পিছায়, বা কিছু একটা হইলো, আমি করলাম ক্লাস বন্ধ। সরি, এটা একটা তোমাদের জন্য বিরাট কালচার শক হইতে পারে, বাট ইটস ট্রু। সেটা MIT বলো, যেখানেই বলো, সব জায়গাতে ঠিক আছে। তোমার কথা অ্যাডমিনিস্ট্রেশনে কিছু যায় আসে না, অ্যাটলিস্ট একাডেমিক ক্যালেন্ডার বা এই বিষয়ে কিছুই যায় আসে না। সো এটা ইউজ টু হইতে হবে। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস যেটা এখানে হয়, অ্যান্ড তোমাদের এটা সবারই রিয়েলাইজ করা উচিত, অ্যান্ড রিয়েলাইজ করবাও। আনফর্চুনেটলি যখন করবা ইটস টু লেট, বের হয়ে যখন চলে যাবা তখন রিয়েলাইজ করবা যে এইখানে আসলে কি করছো অ্যান্ড কেন করছো। মানে বাংলাদেশের এগেন নাম্বার 1 ইউনিভার্সিটি হিসাবে এটা হওয়া উচিত না। সো এটা আমি চাই সবার মাথায় যেন এই জিনিসটা থাকে, যে এই প্র্যাকটিসটা খুবই খারাপ। ওকে, সার্ভাইভিং গ্র্যাড স্কুল আরেকটা অ্যাসপেক্ট আসে, আরেকটা টাইম ডাইলেশনের মতো। কিরকম যে মানে বিভিন্ন রকম জিনিসটা, রিসার্চ ইজ লাইক ওপেন এন্ডেড, রাইট? তুমি ঠিক জানো না কখন শুরু কখন শেষ, হোয়াট ইজ দি এন্ড গোল, সবসময় জানো না। তো তোমাকে কেউ প্রথম দিকে জিজ্ঞেস করবে কি রে কয় বছর বাকি, 3-4 বছর, কিন্তু দেখবো এরকম গ্রাফটা যে 1 বছর পার হইলো, একটু আগাইলাম মনে হয়, তারপরে দেখা গেলো স্টাক, সবসময় মনে হচ্ছে 2 বছর লাগবে। আর মানে ওই 2 বছর লাগবে এই স্টেজে 3 বছর ধরে স্টাক। হ্যাঁ, মানে তোমাকে জিজ্ঞেস করবে, তুমি বলবে আরো 2 বছর, তুমি না লাস্ট ইয়ার বললা যে 2 বছর লাগবে, আরো 2 বছর কেমনে লাগবে? বাট দেখা যায় এরকম হয়, কাইন্ড অফ স্ট্রেচেস আউট, দেয়ার ইজ আ টেন্ডেন্সি যে এটা হয়, অ্যান্ড দ্যাটস নর্মাল, কারণ জিনিসটা ওপেন এন্ডেড। কেউ বলে না যে তুমি যদি এইটা করো তোমার কাজ শেষ। হ্যাঁ, ওরকম কোনো সেট এন্ড গোল ইউজুয়ালি পিএইচডিতে থাকে না, দ্যাটস ওয়াই জিনিসটা একটু লেংথেন্ড হয়। আচ্ছা, আরও কারণ আছে, যেটা আমি যা বললাম অনেক কিছুই ইনিশিয়ালি কঠিন লাগে, বাট পরে অ্যাডজাস্ট হয়ে যায়। ফর এক্সাম্পল, দেখা যায় বিভিন্ন জায়গাতে বাংলাদেশি কমিউনিটিস থাকে, সো বাংলাদেশি স্টুডেন্টস থাকে ইউনিভার্সিটিতে। আমাদের MIT-তে বেশ ভালো ছিল, বড় বাংলাদেশি কমিউনিটি ছিল, যেটাতে আলটিমেটলি পরে আমরা ইন্টিগ্রেটেড হয়েছি। সো অনেক এরকম দাওয়াত খাবা, ইভেন্ট হবে, ভালোই লাগে, খারাপ না, পরে ইউজ টু হয়ে যাবা। অন্যান্য স্টুডেন্ট স্টাফ, মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন থাকে, যারা আমরা মুসলিমস আছি, অনেক সময় অনেক স্ট্রং মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন থাকে। মানে ওই ফিলিংটা এখানে থাকলে যা হয়তো ওখানে তুমি আরো স্ট্রংলি ফিল করবে মুসলিম আইডেন্টিটির সাথে, বিকজ আশেপাশে কেউ মুসলিম না। সো
এগুলো তোমার সাপোর্ট হিসেবে কাজ করবে, আর এগুলো তোমার জার্নিটাকে স্মুথ করবে, অ্যান্ড ইভেনচুয়ালি ইউল গেট ইউজ টু ইট, অ্যান্ড মোস্ট কেসেস একটা সময় কয়েক বছর পরে যে তোমার কাছে ভালো লাগা শুরু করবে। সো চিন্তা করার কোনো কারণ নাই যে ঠান্ডা বেশি কি হবে বা খাবার খাবো কেমন, মানুষ অ্যাডজাস্ট করে ফেলে, তোমরাও অ্যাডজাস্ট করে ফেলো। আচ্ছা, বিগেস্ট চ্যালেঞ্জেস, হ্যাঁ, যেটা মেবি কমন টু মোস্ট স্টুডেন্টস অ্যান্ড অলসো আমার পার্সোনালি কী কী ছিল। সো আমার প্রথমে প্রফেসর পাইতে একটু সময় লাগছিল। সো ইউজুয়ালি আমাদের এমআইটির সিস্টেম ছিল যে ফলে তো ক্লাস শুরু, অর্থাৎ সেপ্টেম্বর, ইউজুয়ালি এক্সপেকটেশন হচ্ছে বাই ডিসেম্বর তুমি প্রফেসর পেয়ে যাবে। প্রথম একটা সেমেস্টার ওরা স্কলারশিপ দেয় ডিপার্টমেন্ট থেকে, এক্সপেকটেশন হচ্ছে বাই দ্য নেক্সট সেমেস্টার তোমার অলরেডি প্রফেসর আছে যে তোমাকে আরএ হিসাবে পে করতেছে, সো ডিপার্টমেন্টের আর টাকা খরচ হবে না। সো ওই জন্য ওরা ওটা পুশ করে, তুমি যদি না পাও, কারণ ওদের তো টাকা খরচ হচ্ছে, ও তখন তোমাকে পুশ করবে, কী রে পাও না কেন, তুমি এখনো জয়েন করতেছো না। তো আমার সাথে এটা করছে অ্যাকচুয়ালি। তো আমি প্রথমে বেশ কয়েকটা প্রফেসরের সাথে কথা বলছি, আমি নিজেও একটু লাইক যাবো নাকি যাবো না, কাজটা কি, এটা চাই কি না। আবার আরেকদিকে কথা বলছি, স্যার হয়তো ফান্ড আসবে মনে হচ্ছে বলতেছে, কিন্তু আসতেছে না। এরকম করতে করতে দেখা গেছে যেটা অ্যাকচুয়ালি ক্লোজ ছিল, মানে আমি যাবো না করতে করতে ওটাও চলে গেছে, মানে ওই দিক থেকে নাই হয়ে গেছে আর কি, যারা ফান্ডটা নাই বা অন্য কাউকে নিয়ে নিয়েছে। তো যার কারণে আমি আমার প্রফেসর যার সাথে কাজ করছি ফাইনালি, তো আমি জয়েন করছি এপ্রিলে নেক্সট ইয়ার। ইউজুয়ালি মানুষ বাই ডিসেম্বর জয়েন করে। তো আমাকে এরকম হেডের রুমেও ডাকছিল, তো ওটাও এক্সপিরিয়েন্স, হেডের রুমে গেলাম, নাইলে তো ইউজুয়ালি যাওয়া হয় না। হেডের রুমে ডাকছিল একবার যে কী ব্যাপার, তুমি কেন পাচ্ছ না, এতদিন হয়ে গেল, সমস্যা কী। তখন আমি বললাম যেরকম ইন্টারেস্টে তো পাচ্ছি না, বলে তুমি এখন এত কথা চিন্তা করো না, যেরকম একটা পাও ঢুকে যাও, অনেক দেরি হয়ে গেছে। সো এরকম কয়েকজন মানে অ্যাডমিনিস্ট্রেশনের সাথেও আমার কথাটা হয়েছে। অ্যান্ড একটা কারণ আছে যেটা আমি একটু ডিলেড হচ্ছিলাম। সো আমরা যখন গেছি, আমাদের 9 মাসের বাচ্চা ছিল, সো প্রথম বাচ্চা মেয়ে 9 মাস ছিল আমরা যখন যাই। তো আমি এমআইটিতে আর আমার ওয়াইফ বস্টন ইউনিভার্সিটিতে সাইমালটেনিয়াসলি পিএইচডি শুরু করি, অ্যান্ড 9 মাসের বাচ্চা ছিল। সো আমরা দুইজনই প্রফেসর করার ক্ষেত্রে বা সব ক্ষেত্রে আমরা চিন্তা করতাম যে ওই ফ্লেক্সিবিলিটিটা পাবো কিনা, কারণ অনেক প্রফেসর আছে খুব টক্সিক, মানে যে না সকাল 8টার মধ্যে ল্যাবে আসতে হবে বা 5টা পর্যন্ত থাকতে হবে যাই হোক না কেন, বা এইসব অন্যান্য জিনিসগুলো বুঝতে চায় না, এরকম থাকে অনেক সময়। ওরকম যদি পড়ে, মানে আনলাকিলি যদি পড়ে থাকে, তাহলে আসলে কষ্ট হয়। তো ফর্চুনেটলি আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পাই নাই। আমাদের প্রফেসর দুইজনই ওয়াজ ভেরি ফ্লেক্সিবল অ্যান্ড ভেরি আন্ডারস্ট্যান্ডিং এই বাচ্চা কাচ্চার ব্যাপার, মানে কখনো এরকম শুনতে হয় না যে এটা করতেই হবে, বা আমি যদি বলে থাকি যে আমার বাচ্চা অসুস্থ বা আমার স্কুল থেকে আনতে যেতে হবে, এরকম মিটিং থেকে আমি বের হয়ে গেছি, কারণ আমার বাচ্চার হয়তো স্কুল শেষ হবে, পিক আপ করতে হবে, কোনো সমস্যা হয়নি। বাট ইনিশিয়ালি ওরকম আমি, মানে এটাও একটা ক্রাইটেরিয়া ছিল প্রফেসর খোঁজার পিছিয়ে, যে সে কি আমাকে ফ্লেক্সিবিলিটি দিবে কিনা। সো ওইটা বেশি একটু ডান বাম করতে যেয়ে দেখা গেছে প্রথমে কয়েকটা অপরচুনিটি হারাই ফেলি, বাট আলটিমেটলি পরে যে পাইছি, বা একটু লেট হয়েছে। সো এইখানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সবার জন্য, কারণ প্রফেসর যার সাথে কাজ করবে তাকে বলা হয় তোমার অ্যাকাডেমিক ফাদার। ও যেভাবে চিন্তা করে, ওর ওয়ার্ক এথিক্স যেরকম, ও যেভাবে পেপার লেখে, ও যেভাবে প্রেজেন্টেশন দেয়, ও যেভাবে একটা প্রবলেমকে অ্যাপ্রোচ করে, তুমি অ্যাকচুয়ালি ওইটাই অ্যাবজর্ব করবা, তুমি ওইটাই অ্যাডাপ্ট করবা, দেন তোমারটা একটু রিফাইন্ড হবে, একটু ডিফারেন্ট হবে, বাট ইনিশিয়ালি তুমি ওরটাই তুমি দেখতে থাকবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তোমার প্রফেসরটা কে, তোমার প্রফেসর কেমন, তার অন্যান্য কোয়ালিটিস কেমন, কারণ সব কিছুই আলটিমেটলি তোমার এত ইন্টারাকশন হবে যে ওই জিনিসটার একটা ইমপ্রিন্ট তোমার উপর পড়বে। অ্যান্ড অবভিয়াসলি রিসার্চ কোয়ালিটি অ্যান্ড এভরিথিং, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি কি করতে চাও, অবভিয়াসলি এমন একটা প্রফেসরের গ্রুপে যাওয়া উচিত যেই কাজটা তোমাকে ইন্টারেস্ট করে, কারণ তোমার ওটা হয়তো 4, 5, 6 বছর ধরে ওটার পিছিয়ে লেগে থাকতে হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি ওটাতে মজা খুঁজে পাও, বিকজ আদারওয়াইজ ইটস হার্ড এতদিন ধরে একটা জিনিস করা। আচ্ছা, আরেকটা প্রবলেম সবাই ফেস করে, ইটস কাইন্ড অফ লাইক দিস। মনে করো তোমার এক্সপেরিমেন্টে কোনো একটা মেট্রিক আছে, কোনো একটা জিনিস আছে যেটা তুমি থিওরিটিক্যালি বলতেছে এত, সমস্যা হচ্ছে অ্যাজ ইউ ক্যান সি যে দ্য কি মেট্রিক exceeded the maximum theoretical value, which means we have no idea what it means. মানে যেটা বেসিক্যালি হবে যে তোমার ডেটা ডাজন্ট মেক সেন্স, তুমি এক্সপেরিমেন্ট করবা, সিমুলেশন করবা, এমন জিনিস পাবা যে ইট ডাজন্ট মেক সেন্স, যে এটা কি, কেন পাইলাম, এটা কেন হলো, পেপার পড়বা, ঘাটবা, দেখবা মেক সেন্স করতেছে না। আলটিমেটলি ইট উইল মেক সেন্স, or you will make sense of it. তুমি যখন when you're able to make sense of something that doesn't make sense, ওইটাই তো নিউ নলেজ, তাই না? ওইখানেই কিন্তু সেই আবিষ্কারটা, সেই ডিসকাভারিটা। বাট এইটা হবে রিপিটেডলি, হ্যাঁ রিপিটেডলি হবে, এক্সপেরিমেন্ট করবা, দেখবা কাজ করে না। সো হ্যাভিং টু ফিক্স থিংস, দেখবা যে মানে এক্সপেরিমেন্টাল ল্যাবে যদি থাকো, কোনো একটা ইকুইপমেন্ট ডাউন, শেষ,
কাজ করতেছো মাঝখানে আছে হঠাৎ করে কিছু একটা হলো, কম্পোনেন্ট একটা নষ্ট হয়ে গেল, কিছু একটা ভেঙে গেল, ইলেকট্রনিক কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেল। এই জিনিসটা বারবার হয় বা হইতে পারে। এমআইটিতে আবার এটা কালচারটা একটু বেশি, মানে হাতে হাতে করা। এমআইটির মটো থাকে না যে এরকম মটো হচ্ছে মেন্স এট মানুস, এটা হচ্ছে ল্যাটিন ফর সেইং মাইন্ড অ্যান্ড হ্যান্ড। এমআইটি বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা অন্যতম প্রথম, ইনফ্যাক্ট প্রথম ইউনিভার্সিটি ছিল যারা থিওরিটিক্যাল রিগোরাস নলেজ উইথ যে তোমার হাতের স্কিল, মানে ইঞ্জিনিয়ারিং স্কিল, টেকনিক্যাল স্কিল একত্রিত করছে। ইউজুয়ালি আগে আলাদা ছিল, কাইন্ড অফ লাইক ওই যে ডিপ্লোমা ভার্সেস থিওরি ওই টাইপের, আগে আলাদা আলাদা ছিল। এমআইটি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়ান্স যারা ওই দুইটাকে একসাথে করে কারিকুলাম বানাইছে, পরে এই মডেলটা বাকিরা সবাই অ্যাডপ্ট করছে। সো ওদের মটোই হচ্ছে এটা, মাইন্ড অ্যান্ড হ্যান্ড। সবাই এরকম জিনিস বানায়, আর আমি তো এগুলো পারি না। আমি যে দেখা যেত বিপদে পড়ে যেতাম যে একটা জিনিস নষ্ট হয়েছে, কী করবো, ও এটা করতে হবে, অমুকের কাছে যাও, ও তোমাকে এটা দিবে, তারপর ঠিক করতে হবে। আমি তো এগুলো পারি না, আমি তো এগুলো কখনো করিও না। আমি থিওরি ক্লাস পড়ছি, থিওরিতে পড়ে টড়ে এ প্লাস পাইছি, আমি তো এইসব জিনিসপত্র হাতে বানাই নাই। সো এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ আমাদের একটা ল্যাকিংও বলতে পারি, কারণ আমি দেখতাম ওইখানে স্পেশালি যারা আমেরিকান বা ওয়েস্টার্ন, তাদের এই স্কিলগুলো খুব ভালো, হাতের কাজের প্রতি যেই ইনথুজিয়াজম অ্যান্ড অলরেডি দেখা যায় স্কিল। মানে আমার ল্যাবমেট ছিল যে ও নাকি ওর বাবার বা চাচা কার জানি গ্যারেজের মধ্যে মানে গাড়ি খুলে আবার লাগাইতো এই টাইপের। তো ও ছোট থাকতো, বসে বসে এগুলো দেখতো বা নিজের হাতে করছে। তার ওর সাথে তো আমার এটা মানে আমি তো কিছুই করি নাই, তো ওর সাথে তো আমার এটা ম্যাচিং হয় না। সো দ্যাটস সামথিং আই রিয়েলি স্ট্রাগল উইথ। আর আমাদের ওই যে বললাম, আমাদের ল্যাবে সব কিছু একটা নিজে নিজে বানানোর একটা ইয়ে ছিল, তোমার এই এক্সপেরিমেন্ট করতে হবে, তো এই জিনিসটা বানাই ফেলো, এই যে এরকম করবো, মানে হয়তো এক্সিস্টিং একটা জিনিস আছে বা ওইটারই একটা মডিফিকেশন। বাট আমার কাছে এটা মানে খুবই স্ট্রেসফুল লাগতো, কারণ আমি বুঝতাম না যে কীভাবে করবো। তো এই জিনিসটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং লাগছে। অ্যান্ড কিছুটা হয়তো আমাদের এডুকেশনের ফল যে আমরা হাতে কলমে আসলে একটু কমই করি, বেশিরভাগ বুকিশ নলেজের মধ্যে সীমাবদ্ধ থাকি, ইভেন অ্যাট দ্য ইউনিভার্সিটি লেভেল। সো আমাদের হাতে কলমে প্রজেক্ট এগুলো কম। সো আই থিঙ্ক আমাদের কারিকুলামে যে ক্যাপস্টোন প্রজেক্টে অ্যাড হয়েছে, আই থিঙ্ক এটা অ্যাকচুয়ালি আ ভেরি গুড এডিশন, কারণ ওটা তোমার হাতে কলমে শেখাটা আর একটু সমৃদ্ধি করবে। আই থিঙ্ক এটার দরকার আছে। আচ্ছা, এরকম দেখবা ব্যালেন্সিং রেসপন্সিবিলিটিস, এটা একটা হবে তোমার, স্পেশালি যদি ফ্যামিলি থাকে, হয়তো বাচ্চাকে টাইম দেওয়া বা প্যারেন্টস আসলে প্যারেন্টসদের সাথে সময় কাটানো, আবার এদিকে তোমার রিসার্চ আছে, ওদিকে হয়তো একাডেমিক হয়তো কোর্সও নিচ্ছ, সব কিছু ব্যালেন্স করা এটা একটা চ্যালেঞ্জ হয়, কারণ এই ধরনের রেসপন্সিবিলিটি ইউজুয়ালি এর আগে আমরা নেই না। আরও ফেস করবা যে ডেটা ডাজন্ট মেক সেন্স। তারপরে দেখা যাবে আমার ক্ষেত্রে যেটা হতো যে সুপারভাইজার, আমিও একটু অলস, আমার সুপারভাইজারও অলস টাইপের ছিল। অলস মানে কি বলবো, মানে হ্যাঁ অলসও, লাইক কোনো কিছু ইন্টারেস্টেড থাকলে ও ওটাতে বেশি টাইম দেয়, ইন্টারেস্টেড না হলে লাইক হি ডাজন্ট রিয়েলি কেয়ার। তো অনেক সময় দেখা যেত যে হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমার ইমেলের কোনো রিপ্লাই নাই, 1 সপ্তাহ 2 সপ্তাহ আমি ইমেল করেই যাচ্ছি, কোনো রিপ্লাই নাই। তো ওরকম যখন অ্যাটেনশন যদি কেউ না দেয়, তখন অনেক সময় যেটা হয় যে তুমি নিজেই লাইক হারাই যাও যে কি করতেছিলে, লাইক লুজ ট্র্যাক, বিকজ কেউ তোমাকে দেখতেছে না বা কেউ তোমার উইকলি আপডেটটা নিচ্ছে না। সো অনেক সময় এই জিনিসটার সাথে আমার মাঝে মাঝে প্রবলেম হয়েছে, যে মনে হচ্ছে যে লাইক ড্রিফটিং অ্যাওয়ে, যে প্রফেসরেরও খবর নাই, আমারও খবর নাই, এরকম একটা অবস্থা হয়ে যেত। অ্যান্ড আরও অনেক দেখবা যে ডেটা ডাজন্ট মেক সেন্স ইফ আই ডিডন্ট মেক ইট অবভিয়াস যে দিস উইল হ্যাপেন আ লট অফ টাইমস। তোমার ডেটা উইল নট মেক সেন্স, তোমার এক্সপেরিমেন্ট কাজ করবে না, কেন কাজ করবে না সেটাও বুঝতে পারবে না। বাট দ্যাটস দ্য লার্নিং প্রসেস, ওইটার মধ্যে দিয়েই তুমি যাবা, ফেইলিয়ারের মধ্যে দিয়েই যাবা। 90 to 95% এক্সপেরিমেন্ট বলে যে ফিজিক্যাল সায়েন্সে ফেল করে। অনেক সময় নিয়ে একটা জিনিস করবা, দেন ইউ উইল ফেল, বা এমন একটা জিনিস পাবা তুমি বুঝলাই না যে কেন হলো। হ্যাঁ, এরকম আমাদের একটা প্রফেসর ভিজিটে আসছিল আমাদের ল্যাবে, সে বলছিল যে মানুষ এরকম পিএইচডি, এক্সপেরিমেন্টাল পিএইচডি গ্র্যাজুয়েট হায়ার করার অন্যতম কারণ হচ্ছে তারা ফ্রাস্ট্রেশন টলারেন্ট। কারণ এত ফেল করছে, মানে এক্সপেরিমেন্টাল পিএইচডি করছে মানে ওরকম 90 to 95% ফেল, সব ফেল। একটা কাজ করবে, ওটা দিয়ে হয়তো ভালো একটা জার্নাল হয়ে যাবে এরকম। কিন্তু ওই যে ফেইলার নিছো, করছো, দেন আবার ট্রাই করছো, এটাই রেজিলিয়েন্স বিল্ড করে। সো কেউ যদি ওই পিএইচডিটা করে আসে, ইটস লাইক অনেক দেখে আসছে, মানে একটা কি বলবো দাগি যোদ্ধা টাইপের আর কি। সো দ্যাটস অলসো পার্ট অফ পিএইচডি। বাট যে যখন তোমার জিনিসগুলো কাজ করবে বা যখন ইট উইল মেক সেন্স, এই ফিলিংটা ক্যান বি ভেরি রিওয়ার্ডিং। অ্যান্ড এটা আমার প্রফেসর থেকেও বলতে শুনছি, অন্যদের থেকেও শুনছি যে অনেকে এই লাইনে আসে, মানে এই যে সায়েন্টিস্ট বা এই লাইনে আসে রিসার্চার হিসেবে,
থাকার অন্যতম কারণই হচ্ছে এই যে ওই ফিলিংটা, ইউফোরিক একটা ফিলিং, যখন ইট অল মেক সেন্স। মানে আমরা ওই যে পড়ি না যে আর্কিমিডিস ইউরেকা বলে দৌড় দিছিল, ওই ফিলিংটা, দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য ফিলিং। হয়তো তুমি ওই কাজটা করবা না ও যেটা করছে, বাট ইটস দ্য সেম ফিলিং, সেম জয়। সো যারা এটা, কেউ যদি এটা অলরেডি জেনে থাকো তাহলে হয়তো করছো, যদি না হয় পিএইচডিতে যে ডেফিনেটলি এটা ফিল করবো, যে যখন তুমি, আমার এরকম মনে আছে যে আমার এরকম অনেক দিনের ডেটা মানে এক্সপেরিমেন্ট করতেছি, একটা আইডিয়া দিছে প্রফেসর, যাচ্ছে এই জিনিসটা, এই সিস্টেমটা দেখো, এটাতে এই জিনিসটা ট্রাই করে দেখো কি হয়। করলাম, এক্সপেরিমেন্ট করলাম, কি হলো কিছু বুঝলাম, মানে কি যে পাচ্ছি, কি পাওয়ার কথা এটা তো জানি না, কারণ আমরা তো দেখতে চাচ্ছি কি হয়। আমি জানিও না যে কিছু হবে কিনা। হ্যাঁ, বুঝে দেখো, ফার্স্ট অফ অল আমি জানি না যে যেটা আমি করতেছি সেটাতে কিছু হবে কিনা, এটা আমি জানি না। দ্বিতীয়ত আমি মেজার করে এটাও বুঝতেছি না যে কিছু হয়েছে নাকি হয় না। সো বুঝছো, 2 লেয়ারের ফ্রাস্ট্রেশন। কিন্তু দেখা গেল আচ্ছা আমি যেভাবে মেজার করতেছি ওই মেজারমেন্টে আমার ধরা পড়তেছে না চেঞ্জটা, যে আসলে একটা কিছু হয়েছে, কিন্তু আমি যেভাবে মেজার করতেছিলাম ওইভাবে ধরা পড়তেছে না, আমাকে মেজারমেন্ট টেকনিকটা চেঞ্জ করতে হলো। তারপরে দেখা গেল ও আচ্ছা আসলে এই জিনিসটা হচ্ছে, খুব ভালো, কেন হচ্ছে জানি না। এখন ওইটা নিয়ে কাজ, আচ্ছা আরো রিভিউ পেপার দেখো, অন্য পেপার দেখো, কি হইতে পারে, হোয়াট ইজ দ্য পসিবিলিটি। ডেটার তো একটা ট্রেন্ড থাকে, তুমি যখন একটা জিনিস বুঝবা না তুমি বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করবা, তারপর দেখবা তোমার রেজাল্টে কি আউটপুট চেঞ্জ হচ্ছে। ওরকম করে 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 আলটিমেটলি মনে আছে যে ফাইনালি যখন একটা মডেল বা কিছু একটা দাঁড় করেছে, অ্যান্ড দেন দ্য ডেটা স্টার্টেড মেকিং সেন্স, যে আমার ডেটাটা ফিট হয়ে যাচ্ছে আমার মডেল, দ্যাটস এ রিয়েলি গুড ফিলিং। যে না আমি কিছুটা হইলেও মানে ট্রুথের কাছাকাছি আসতে পারছি, মেবি নট দ্য ফুল ট্রুথ বাট সামথিং ক্লোজার টু দ্য ট্রুথ। সো ওই জিনিসটা, ওই ফিলিংটা ইজ ভেরি ভেরি গুড। অ্যান্ড অনেকে লাইক ওইটার জন্যই এই ফিল্ডে থাকে। আচ্ছা, সো ওইটা ছিল তোমার কয়েকটা জিনিস স্পেসিফিক্যালি এমআইটি নিয়ে আমি বলবো, যে কয়েকটা জিনিস যেটা আমার খুবই মানে স্টুড আউট। হ্যাঁ, সেটা কি ছিল, যে বেশিরভাগ স্টুডেন্ট, এটা অবশ্যই এমআইটি না, এটা সব জায়গাতেই পাবো, যে বেশিরভাগ স্টুডেন্ট অনেক ইয়াং। আমি দেখতাম, আমি তো এমনিতেই 4 বছরের ডিগ্রি করছি 5.5 বছরে, তারপরে এখানে লেকচারার ছিলাম প্রায় 3 বছর, আবার এইচএসসিতেও আমাদের ওদিকেও কিন্তু সময় নষ্ট হয়, বা ক্লাস 1-এও আমরা সবাই সবসময় একদম যে 5-6 ঢুকে সেটাও হয় না, অনেক দিকে কিন্তু একটা ল্যাগ হয়। দেখা গেছে আমি আমার গ্রুপে পোস্টডকদের থেকে আমার বয়স বেশি। হ্যাঁ, মানে এটা ঠিক, মানে বয়স বেশি হলেই যে খারাপ সেটা বলতেছি না, হ্যাঁ, কিন্তু ইটস লাইক উইয়ার্ড যে তুমি দেখবে পোস্টডক ও পিএইচডি টিএইচডি করে আসছে, হয়তো আরও একটা পোস্টডক করে আসছে, তাও তুমি তার থেকে বড়। সো ইটস লাইক আমি মনে হয় আসলেই ওল্ডেস্ট ছিলাম, মানে বা 2-1 মেবি সিনিয়র ছিল যে 5-6 বছর ধরে পোস্টডক আছে, ওদের ছাড়া বাকি সবার থেকে সবসময় আমি ওল্ডেস্ট। সো এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময়, রাইট? কারণ তোমার 20 বছর 25 বছর এই সময় তোমার যে এনার্জি, যে ড্রাইভটা থাকে, এটা 30-এর দিকে আসে কমতে থাকে, ইনএভিটেবলি কমতে থাকবে, তোমার রেসপন্সিবিলিটি কমতে থাকবে। সো এটা হবে। সো ওরা দেখতাম যে 21-22 বছরে পিএইচডি করতে শুরু করছে, 26-27 হয়তো এতে শেষ। হ্যাঁ, আর যারা খুব ভালো 30-এর মধ্যে দেখা যাচ্ছে পোস্টডক করে প্রফেসর হয়ে গেছে, মানে প্রফেসর হয়ে গেছে, বড় মিনিস টেনিয়র ট্র্যাক পজিশনে ঢুকে গেছে। সেখানে আমি শেষ করতে করতেই 30 পার হয়ে গেল, পিএইচডি শেষ করতে করতে। সো দের ইজ এ বিগ লস অফ টাইম। সো এই জিনিসটা কিন্তু মানে চোখে পড়ে, মানে আমরা যখন যাই আমাদের লাগে যে সবাই অনেক ইয়াং। আচ্ছা, তারপরে মোস্ট অফ দ্য ওয়েস্টার্নার্স, এগেন আমি ওয়েস্টার্নারদের ফোকাস করতেছি কারণ আমাদের কালচার ডিফারেন্ট, ওরা ইউজুয়ালি খুব ট্যালেন্টেড হয় অ্যাকাডেমিক্যালি, প্লাস অন্যান্য জিনিসও অনেক পারে। আমাদের একটা ধারণা আছে না যে ও একটা নার্ড, ও অনেক পড়ালেখা করতে পারে, ও পড়াশোনার বাইরে খুব একটা কিছু আসলে পারে না। বাট ওদের ক্ষেত্রে আমরা দেখছি অলমোস্ট সবাই কিছু না কিছুতে খুব ভালো বা শিখতে আগ্রহী। এমনও না যে শুধু আগে থেকেই পারে, ওরা নতুন জিনিসও শিখতেছে। যেমন আমার ক্লাসমেট, আমার ল্যাবমেট, খুবই একাডেমিক্যালি ভালো, ভেরি ডিটারমাইন্ড এন্ড এভরিথিং। ও কি করলো, এইসব গ্লাস ব্লোয়িং, এটা হচ্ছে গ্লাস পাম্পকিন, গ্লাস দিয়ে এরকম শেপ করে পাম্পকিনের মতো বানাইছে। এমআইটিতে এটা বানায়, একটা গ্লাস ল্যাব আছে, গ্লাস ব্লোয়িং ল্যাব, ওখানে স্টুডেন্টরা চাইলে ক্লাস নিয়ে শিখতে পারে। ও আগে এগুলো কিছুই পারতো না, ওর মনে হয়েছে আমি গ্লাস ব্লোয়িং শিখলো, খুবই মজা পাইলো। ও 4-5 সেমেস্টার করলো, এত ভালো হলো যে ওকে অলমোস্ট লাইক টিএ টাইপের, মানে ইনস্ট্রাক্টর লেভেলে চলে গেল, যে অন্য স্টুডেন্টদেরকে ইনিশিয়ালি শেখায়। অ্যান্ড ও মানে থ্রু আউট হিজ পিএইচডি লাস্ট 2-3 বছর ও মানে সময় পাইলেই যে এইসব বানাইতো, মানে ও কিন্তু এগুলো বানাইতে পারতো, কিভাবে বানাইতে হয় ওগুলো সবই পারতো ফার্স্ট টু লাস্ট। ওগুলো বেচেও আবার এরকম, মানে গ্লাস পাম্পকিনের এরকম সেল হয়, ওখানে আবার মানুষজন কিনে। তো এরকম আমার মনে আছে যখন ওর পিএইচডি শেষ,
পোস্ট ডকে আরেক জায়গায় চলে যাবে, 2 মাসের মতো টাইম ছিল, ওই 2 মাসেও মনে হয় 50 না 60টা এরকম বানাইছে, বানায় ল্যাবের মধ্যে বক্স করে করে রাখতো, কারণ নেক্সট ইয়ার যখন সেল হবে, মানে ওকে বলা হয়েছে যে তুমি এতগুলো বানাই দিও, আমরা নেক্সট ইয়েতে সেলে দিব তোমার। এই স্কিলটা কিন্তু ও পুরাপুরি এখানে এসে শিখছে, আই মিন এমআইটিতে শিখছে, অ্যান্ড ইট হ্যাজ নাথিং টু ডু উইথ হিজ অ্যাকাডেমিক্স। বাট ও কিন্তু এগুলা করতেন, ও আরও আগে তোমার ট্র্যাক অ্যান্ড ফিল্ড, অ্যাথলেটিক্স এগুলো তো খুব ভালো ছিল। আরেকজন ল্যাবমেট সে কি করলো, পটারি শিখলো, ওই এমআইটিতে এরকম আছে ক্লাস টাস হয়, পটারি শিখলো, দেখা যেত আমাদের ল্যাবে চা টা খাওয়ার জন্য কাপ সব ও বানায় নিয়ে আসতেছে। আরেকদিন দেখাতে দেখো আমি সুন্দর টি পট বানাইছি, সেট টি কাপস টি পটস এরকম নিয়ে আসতো ল্যাবে, এরকম অনেকগুলো ছিল যেগুলো ও নিজের হাতে বানাইছে। সো দে আর ভেরি মাল্টি ট্যালেন্টেড। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ আমাদেরও আসলে এমন না যে ক্যাপাবিলিটি নাই, আমাদেরও ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমরা ওইভাবে চিন্তা করি না, আমরা মনে করি পড়াশোনা করতেছি, পড়াশোনাই করবো, অন্য কিছু করলে সময় নষ্ট। অ্যাকচুয়ালি সময় নষ্ট না, মানে এটা টাইম আফটার টাইম দেখা গেছে যারা এরকম অনেক সাকসেসফুল তাদের অনেকেরই এরকম বিভিন্ন রকমের হবি আছে বা বিভিন্ন জিনিস আছে। আমাদের ম্যাটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্টের এমআইটির কারেন্ট যে হেড পলিনা আনিকিবা, সে মনে হয় ম্যারাথন বা আলট্রা ম্যারাথন করে, মানে সাংঘাতিক ফিট, সাংঘাতিক, মানে ম্যারাথন করা কিন্তু চারটিখানি কথা না, কিন্তু সে ডিপার্টমেন্ট হেড, অবভিয়াসলি ভেরি সাকসেসফুল সায়েন্টিস্ট। সে পিএইচডি করছে এমআইটিতেই অর্গানিক ইলেকট্রনিক্সের উপর, তারপর পোস্ট ডক করছে নিউরোসায়েন্স, স্ট্যানফোর্ডে যে নিউরোসায়েন্স, তার মানে আমি নিউরোসায়েন্স করবো, নিউরোসায়েন্সে পিএইচডি করছে, তারপর এমআইটিতে আবার প্রফেসর হিসেবে ব্যাক করছে, যে এখন অর্গানিক ইলেকট্রনিক্স ইউজ করে ব্রেইনের বিভিন্ন ফাংশনস দেখা বা ইত্যাদি ইত্যাদি। সো মানে গ্রেট রাশিয়ান একজন মহিলা, বাট ম্যারাথন রান করে, বা এরকম অনেকের আছে যে সেলিংয়ে চলে যায়, 1 সপ্তাহ নাকি সেলিংয়ে চলে যায়, কোনো খবর নাই, 1 সপ্তাহ পরে আবার আসে যে এরকম টেলিং করে আসছে। সো ডাইভার্স অ্যাক্টিভিটিসের মধ্যে ওরা জড়িত থাকে, আই থিঙ্ক যেটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় কাজ থেকে ব্রেক পেলে তুমি যখন আবার আসবা মোটিভেশনও বাড়ে, আবার অনেক সময় দেখবে কেমনে জানি প্রবলেমে যেটা আটকাইছিল ওটা কেমনে জানি দ্রুত সলভ হয়ে যাচ্ছে, মানে সাবকনশিয়াসলি মাইন্ডে কিছু আছে যে প্রবলেমটা মানে ব্যাকগ্রাউন্ডে ও সলভ করার ট্রাই করতে থাকে। তুমি যখন অন্যান্য জিনিস করো তুমি টের পাবা না, কিন্তু পরে দেখবা যে কেমনে জানি আগায় গেছে অনেকখানি। একটা ইন্টারেস্টিং, আমাদের ওখানে একটা স্টাফ ছিল, সে হচ্ছে ইলেকট্রনিক্সের গুরু টাইপের, সব কিছু ঠিক করে ফেলতে পারে। ও আমাদের কাজ ছিল ল্যাবে কিছু নষ্ট হলে ওর কাছে যাও, ডেভিডের কাছে যে বলতে হবে দেখো আমার তো এটা নষ্ট হয়ে গেছে, কী করবো, তারপর ও তোমাকে ইনস্ট্রাকশন দেবে, এটা করো সেটা করো। আমি একটু মেজাজও আছে, ভয় লাগে, পারবা না মানে দেখা যাবে রেগে যাচ্ছে, এটা পারতেছো না কেন, স্টুপিড নাকি, অনেক সময় এরকম বলছেও, মানে আমাকে না অন্য কাউকে বলছে, যাই হোক, বাট ও এরকম বলতো যে ও নাকি এরকম মানে কোনো একটা প্রবলেম নিয়ে কাজ করতে করতে ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে ওর প্রবলেম সলভ হয়ে গেছে, মানে ঘুমের মধ্যেই ওর প্রবলেমটা কেমন জানি মাথা অলরেডি সলভ করে ফেলছে। সো ভেরি ইন্টারেস্টিং। ইন এনি কেস দেখা গেছে স্টুডেন্টরা ওই যে যেটা বললাম জিআরই স্কোর মনে নাই, ওই টাইপের এক্সাম বা গ্রেড নিয়ে খুব একটা কনসার্ন না। গ্র্যাড স্টুডেন্টদের কথা বলতেছি, কারণ গ্র্যাড স্টুডেন্টের সাথে আমি বেশি মিশছি অবভিয়াসলি। অ্যান্ড আমরা যে একটা অভ্যাস আছে, পরীক্ষা দিয়ে বের হয়ে আমরা কথা বলি না যে তুমি কোনটা দিছো, ওইটার অ্যান্সার জানি কি আসলে প্রশ্নটা মিলাই, ওরা এটা কেউ করে না, অবিশ্বাস্য, কেউ করে না। আমি অবশ্য করতাম আরেকটা ইন্ডিয়ান ছেলের সাথে, কারণ ওরও এটা খসখস লাগতো মনের মধ্যে যে পরীক্ষা দিয়ে বের হইলাম, কিন্তু দেখা যেত আমি আর আমার ইয়েতে 3জন ইন্ডিয়ান ছিল, তো 2টা ইন্ডিয়ান ছেলে আর আমি দেখা যেত পরীক্ষা থেকে বের হয়ে, আচ্ছা এটা কি করলো, এটার অ্যান্সার কি, ও আচ্ছা ওইখানে আছে, বুঝছি। বাকিরা পরীক্ষা দিয়ে বেরোয় চলে গেছে, দে ডোন্ট কেয়ার কি হয়েছে না হয়েছে, পরীক্ষার হল থেকে বের হয়েছে মানে দে ডোন্ট কেয়ার। সো ভেরি ইন্টারেস্টিং। এমআইটিতে স্টুডেন্টদের বেশ সাপোর্ট আছে, অনেক ধরনের হার্ডশিপ ফান্ডস আছে অ্যান্ড এভরিথিং। সো এই জিনিসগুলো বেশ ভালো, যেটা আই থিঙ্ক আমাদের এখানে অনেক কিছু অ্যাডপ্ট করা উচিত। মেন্টাল হেলথ বলো বলো, মানে অনেক ধরনের অ্যাকোমোডেশন, কেউ অসুস্থ হলে পরীক্ষা দিতে পারতেছে না, ওর জন্য খুবই ইজিলি আরেকটা দিন পরীক্ষা ম্যানেজ করা হয়। এটা সব সময় হয়, যেটা বুয়েটে ইম্পসিবল, রাইট? কারো যদি টার্ম ফাইনালে অসুস্থ হয় তার মোটামুটি শেষ, মানে ওই গ্রেড রিকভার করার আর কোনো চান্স নেই, উইচ ইজ ভেরি আনফর্চুনেট, কখনোই হওয়া উচিত না। অ্যান্ড ওখানে শুধু ফিজিক্যালি না, কেউ যদি বলে আমি মেন্টালি অনেক প্রেশারে আছি, তাদেরকে দেখা যায় আলাদা রুমে দিছে, মানে বিভিন্ন রকমের অ্যাকোমোডেশন আছে, যে ও বলতেছে আমার মানুষের সাথে থাকলে আমি কনসেন্ট্রেট করতে সমস্যা হয়, তাদেরকে আলাদা রুমের ব্যবস্থা করা হয়। অনেকে আছে যে বলে আমার ডকুমেন্টেড করতে হয়, মেডিকেল যে কোনো একটা আছে, তাদেরকে এরকম 1.5 টাইমস বা 2 টাইমস দেওয়া হয়। 2 টাইমস মানে টাইম দ্বিগুণ, নর্মালি সবাই 1 ঘন্টা পরীক্ষা দিচ্ছে, সে শুধু তার জন্য 2 ঘন্টা হয় সময়। এরকম বিভিন্ন রকমের অ্যাকোমোডেশন করা হয়, যে বিভিন্ন রকমের মেন্টাল হেলথ ইস্যুস, ফিজিক্যাল হেলথ ইস্যুস সব কিছুকে অ্যাকোমোডেট করা হয়। না আমি যদি বলতাম যে আমি মনে করো রোজা রাখছি, বা হয়তো আমার এই সময় জুম্মার নামাজ আছে, ওদের রিলিজিয়াস পলিসি আছে,
যে পরীক্ষা যদি এরকম কোনো রিলিজিয়াস ইয়ের সাথে কনফ্লিক্ট হয়, তুমি যদি ওদেরকে জানাও, ওরা বাধ্য চেঞ্জ করতে, শুধু তোমার জন্য আলাদা ব্যবস্থা করবে, এটা ওরা বাধ্য, সেটা আমি মুসলিম হই বা অন্য ইয়ে হোক। সো এইসব জিনিসগুলো আই থিঙ্ক খুব দরকার, মানে স্টুডেন্টদেরকে যে সাপোর্ট করা ইনস্টিটিউট থেকে, এই জিনিসগুলো আই থিঙ্ক আমাদের খুব দরকার। আই থিঙ্ক কিছু কিছু কালচার চেঞ্জ হচ্ছে, বাট ডেফিনেটলি আরও অনেক কাজ বাকি আছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে ডিসঅনেস্ট কন্ডাক্টের কথা, চিটিং টিটিং, এগুলা শুনছি একটু একটু, কিন্তু বেশিরভাগই এই যে আমাদের সাবকন্টিনেন্টাল মানুষ থেকে, আনফর্চুনেটলি বিদেশি কারোর মধ্যে শুনিনি। সো এগেন ভেরি আনফর্চুনেট, ওদের মাথায় এই সামহাউ চিটিং এর বিষয়টা ওরকমভাবে আসে না, মানে পরীক্ষার মধ্যে চিটিং করবে এটা ওদের মাথাতেই আসে না, কেন করবো আমি। খুবই খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এখন একটু যেহেতু সময় কম, আমি খুব তাড়াতাড়ি চলে যাই। এমআইটি থেকে যদি খুব ইয়ে করতে চাই, যে কী কী জিনিস সবচেয়ে বেশি শিখছি বা ইম্পর্টেন্ট মনে হয়েছে, রিগোর ইজ নন নেগোশিয়েবল। রিগোর মানে রিগোরাস হতে হবে। আমি কোনো একটা জিনিস প্রুফ করবো, কোনো একটা জিনিস বানাবো, কোনো একটা জিনিস লিখবো, ইট হ্যাজ টু বি রিগোরাস। জাস্ট হেলা ফেলা করে কোনো মতে মিলাই দিলাম হবে না, ইট হ্যাজ টু বি রিগোরাস। এমআইটি টেক্স প্রাইড ইন বিং ভেরি রিগোরাস। আচ্ছা, অ্যাজাম্পশনসকে কোয়েশ্চেন করতে হবে যে তোমার অ্যাজাম্পশন যেটা, ওটা কি আসলে ঠিক আছে অ্যাজাম্পশন? কারণ অ্যাজাম্পশন যদি ভুল হয়, পরবর্তী সব কিছু তোমার ভুল আসবে। গুড সায়েন্টিফিক কমিউনিকেশন ইজ লেস অ্যাবাউট সায়েন্স অ্যান্ড মোর অ্যাবাউট দ্য কমিউনিকেশন। আমার প্রফেসর থেকে এগুলো অনেক কিছু শিখছি, ও আমি বলবো বেশ ভালো কমিউনিকেটর। প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটা জিনিস সবসময় বলতো, কথাটা ওর না, মানে এটা একটা লাইক সেইং থাকে না ওরকম, কিন্তু ও আমাদেরকে মনে করে দিত যে প্রেজেন্টেশনের ক্ষেত্রে এইটা সবসময় মনে রাখবা, কি হচ্ছে প্রথমে tell them what you're going to tell them, then tell them what you told them. বুঝছো? প্রথমে হচ্ছে tell them what you're going to tell them, মানে প্রথমেই বলে দিবা যে আমি আজকে এগুলো নিয়ে কথা বলবো। then tell them যে আসলে যেটা বলতে চাইছো সেটা বলবা। ফাইনালি যে আবার tell them what you told them, অর্থাৎ কনক্লুডিং এসে আবার বলবো যে আমি আজকে এই জিনিসগুলো আলোচনা করছি। কেন? টু ড্রাইভ দ্য পয়েন্ট হোম, যে আমার প্রেজেন্টেশন 15 মিনিট 20 মিনিট যাই হোক, আমার ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম আছে, আমি তার মধ্যে সব কিছু শিখাইতে পারবো না, কয়েকটা জিনিস আমাকে সিলেক্ট করতে হবে যে আমি চাই অডিয়েন্সের মধ্যে এই জিনিসটা গেঁথে যাক, ওইটাই আমি ড্রাইভ করবো বারবার। প্রথমেও বলবো ওইটাই, পরবর্তীতে ডিটেল ওটা বলবো, লাস্ট স্টেজে আবার ওইটাই বলবো, যেন ওই কয়েকটা জিনিস তার মাথার মধ্যে থাকে। সো বেশি জিনিস দেওয়াটা এটা অ্যাকচুয়ালি নট গুড, উইচ ইজ মেবি হোয়াট আই এম ডুইং, বাট আমাদের সময় একটু কম। সো আমি ফার্স্ট আগায় চলে যাচ্ছি। হাম্বল হওয়া শিখাইছে ডেফিনেটলি, কারণ আশেপাশে এত হাইলি ট্যালেন্টেড পিপল। ক্রিয়েটিভ হওয়া শিখাইছে, অ্যান্ড কিউরিয়াস অ্যান্ড ইনকুইজিটিভ হওয়া। সো ওই যে বললাম কোয়েশ্চেন ক্লাসের মধ্যে কোয়েশ্চেন, প্রফেসরকে কোয়েশ্চেন যে এটা কেন। আমি এটা ভালোই প্রফেসরকে মনে জ্বালাইছি, কারণ ও আমার ডিফেন্সের সময় ইন্ট্রোডিউস করে প্রফেসর যে ও হচ্ছে অমুক তমুক, তো ওখানে সবাইকে বলছিল যে ও খালি ওয়াই বলে, কিছু হইলেই বলে ওয়াই করতে করতে মানে মনে হয় সে একটু বিরক্ত হয়েছে। আসলে বিরক্ত হয় নাই, বাট ও ফান করে বলতে চাইছে যে খুবই সব কিছুতে খালি ওয়াই বলে। বাট আই থিঙ্ক এইটা ইম্পর্টেন্ট, যে কোয়েশ্চেন করা, কারণ নাইলে আসলে শিখাটা ইয়ে হয়ে যায়। অ্যান্ড দেন ফাইনালি কনসিস্টেন্সি অ্যান্ড হার্ড ওয়ার্ক বিটস অল। ট্যালেন্ট বলো, প্রিভিলেজ বলো, যাই হোক, ইফ ইউ আর কনসিস্টেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং, তুমি সবার থেকে ছাড়াই যেতে পারবা। এই জিনিসটা বিলিভ করতে হবে। আচ্ছা, আই উইশ আমার আরেক টাইম ম্যানেজমেন্ট আরেকটু বেটার ছিল, ইন্টার্নশিপ করতে পারলে ভালো হতো, আরও রিসার্চ অ্যাভিনিউ করতে পারলে ভালো হতো, সুইমিং শিখতে পারলে ভালো হতো। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার রিগ্রেট আছে, কারণ ওখানে এত সুন্দর বড় পুল ফ্রি ছিল, লেসেন্সও দেয়, কিন্তু আমি কখনো যে শিখি নাই। সো বুয়েটিয়ানদের সেই ইয়েটা আমি ধরে রাখলাম যে সুইমিং পারি না। আচ্ছা, অ্যাডভাইস, ফান্ডামেন্টাল কনসেপ্টে ফোকাস করবা, বেসিক্সটা যেন স্ট্রং হয়, বেসিক। স্টার্ট রিসার্চ আর্লি ইফ ইটস পসিবল। হাতে কাজ করার একটা ইয়ে করা উচিত। নেটওয়ার্ক খুব ইম্পর্টেন্ট, মানুষের সাথে নেটওয়ার্ক কমিউনিকেট করা, নেটওয়ার্ক গ্রো করা খুবই ইম্পর্টেন্ট। টেক কেয়ার অফ ইউর সেলফ, রাইট? সো মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, এক্সারসাইজ করা বা টেকিং টাইম, বার্ন আউট যেন না হয়, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড এগুলো কিন্তু এখন থেকেই প্র্যাকটিস করার সময়, এমন না যে পিএইচডিতে যেয়ে করবো, এগুলো এখন থেকেই করবো। ডোন্ট বি অ্যাফ্রেড টু ট্রাই নিউ থিংস, ইউ আর মোর কেপেবল অফ হোয়াট দেন ইউ থিঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এদিকে আর গেলাম না, এটা কেন দিচ্ছি, বাট মূলত আমার একটা খুব শেষ হয়ে গেছে। আচ্ছা, লাস্টে যেটা বলতে চাইছিলাম যে প্রোক্রাস্টিনেশন করবো না, জিনিসপত্র জমায় রাখবা না, যেটা আমি অ্যাকচুয়ালি করি, কারণ এই স্লাইডটা আমি শেষ করছি 12টার দিকে আর সামথিং। তো এটা করবা না, যদিও আমি এখন ওই জিনিসটা করেই তোমাদের বলতেছি কইরো না, কিন্তু এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি যে করাটা ঠিক হবে না। সো ডু নট প্রোক্রাস্টিনেট, কোনো কিছুতেই জিনিস ফেলায় রাখবা না।
So I'm happy to talk to any one of you. তোমরা যদি আরো কথা বলতে চাও, ডিসকাস করতে চাও, আমাকে ইমেল দিও, বা ইমেলই বেস্ট, ইমেল দিও। আমরা যদি চাই মিট করে কথা বলতে পারি। I don't mind for follow up questions. Thank you all very much. সময় থাকলে আরো হয়তো কথা বলা যেত, বাট থ্যাংক ইউ।